শুভ সন্ধ্যা দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আমি মেসবাহুজ্জামান আছি আপনাদের সাথে আজকে দি ভিউজ অনুষ্ঠানে, আমাদের যে সিগনেচার প্রোগ্রাম TVN24-এর। আজকে আমার সাথে আছেন, আপনারা জানেন সব সময় থাকেন উনি আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান, এবং আসেন আমাদের গেহি অ্যাসোসিয়েটসের নিকি রিয়াদ, যিনি আমাদেরকে সবসময় সাহায্য করেন। আজকে যে আমরা বিষয়টি নিয়েছি দর্শক, সেটা হচ্ছে ইমিগ্রেশন লিটিগেশন। এটা গাইডেন্স অন কমপ্লায়েন্স ফর ডিলেইড অ্যান্ড আরবিট্রারি ডিসিশন। তার মানে বাংলাদেশে আমরা বলি, অভিবাসন মামলায় আপনারা বিলম্বিত ঐচ্ছিক সিদ্ধান্তে কী কী করণীয়, যেমন অনেকে নিজে নিজে ডিসিশন নেন, তখন কী কী করণীয় করতে হবে সেই ব্যাপারে আমরা আলাপ করব বিস্তারিত। এটা আমরা গত এপিসোডেও আলাপ করেছিলাম, এটি আমরা কন্টিনিউশন বা ধারাবাহিকতা আমরা আবার এই বিষয়ে আলাপ করব ইনশাল্লাহ। এবং আপনারা যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ইনভলভ হবেন, অবশ্যই তখন আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের ইউটিউবে, এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন, যেটা আমাদের সত্যিই প্রয়োজনীয়। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা জানবেন যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য। তো আমরা বিলম্বিত না করে চলে যাই আমাদের মূল পর্বে। আছেন আমাদের সঙ্গে অ্যাটর্নি সুরাইয়া রহমান। সুরাইয়া, হাউ আর ইউ টুডে? আসসালামু আলাইকুম আপনাকে। অনেকদিন পর, রমজান ঈদ কেমন গেল? সবকিছু মিলিয়ে ভালো আছেন আশা করি না? তো আমাদের দর্শকরা তো অনেক প্রত্যাশা। এখন ব্যাপার হচ্ছে যে এই যে সাবজেক্টটা, এটা খুবই একটা ভেরি সেন্সিটিভ, এবং অনেকেই অনেক কিছু ভুলভ্রান্তির শিকার হন আমাদের ইমিগ্রেশনের যারা ফাইলিং করেন, ডকুমেন্টেশনের প্রবলেম করেন। তো আজকে যেহেতু আমরা পরবর্তীতে স্লাইডও দেখাবো, দর্শক জানিয়ে রাখি আমরা কতগুলো স্লাইডও দেখাবো আপনাদেরকে পর্যায়ক্রমে আমাদের এই ডিসকাশনের সাথে আলোচনার ফাঁকে ফাঁকে আমরা দেখাবো। এবং অ্যাটর্নি সুরাইয়া একজন দক্ষ এই বিষয়ে, অবশ্যই আপনাদেরকে সাহায্য করবেন, এবং তার সঙ্গে যিনি আছেন নিকি রিয়াদ, উনিও আমাদেরকে সাহায্য করবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি খুব ভালো লাগবে। যারা এই সব ইমিগ্রেশনের যে এই সাবজেক্টটি নিয়ে যারা জড়িত আছেন তারা অবশ্যই খেয়াল করবেন এবং নোট করে রাখবেন, পরবর্তীতে আপনাদের যেন কাজে আসে। তো আমরা চলে যাচ্ছি মূল পর্বে। অ্যাটর্নি সুরাইয়া, everything is fine and everything. Is there any update on the immigration world on any other categories like F2, F4, any other categories? Any updates? Any good news for the community? It's moving along as usual. Nothing special going on for our community. In other communities, certainly there are, but specific to our community, it's business as usual. Business as usual. Is there any upgradation on the F4 category, which is very sensitive? Everyone is asking about the F4 category mostly, you know. I mean, the new bulletin has been released. I have not gotten a chance to check it yet, but you know, it's available there for everyone to see on the visa bulletin. I don't expect it moved too much. Thank you very much. দর্শক, আমরা অবশ্যই আমাদের বিস্তারিত আলাপে যাব। তার আগে আমি বলে নিচ্ছি, আমি আগেই বলেছি আপনাদেরকে শেয়ার করেছি আমরা স্লাইড পরিবেশন করব। এবং এর আগে সুরাইয়া, অবশ্যই অ্যাটর্নি সুরাইয়া, আজকে যে বিষয়টি আছে ইমিগ্রেশন লিটিগেশন, গাইডেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, অ্যান্ড অলসো কমপ্লেন্টস অর ডিলেইড and arbitrary decisions, right? So what's your opinion? আপনার মন্তব্য দর্শকদেরকে একটু বলুন প্লিজ। Sure, yeah. So this is an area of law that's very specialized. I highly recommend you speak to an attorney before moving forward on any of this, because it's very specific, very specialized. But I would like the community to know about these options, so you know they're aware, they have the knowledge, and we'll go one by one about what is it that can actually be done in federal court. ওকে, ধন্যবাদ। নিকি, আমার মনে হয় আপনি একটু ইন্ট্রোটা দিয়ে দেন, তাহলে ভালো হবে দর্শকদের জন্য, যেহেতু আপনি আমাদের সঙ্গে আছেন। অবশ্যই শিওর। অ্যাটর্নি সুরাইয়া আজকে বললেন, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা আমাদের কমিউনিটিদের জন্য জানা খুবই প্রয়োজন, কারণ আমরা নিজেরাই অনেক সময় ইনফরমেশনের অভাবে অনেক ভালো যেটা আশা করতে পারি সেটা আমরা বের করে নিয়ে আসতে পারি না, কারণ আমাদের ইনফরমেশনের অভাব। তা আজকে অ্যাটর্নি সুরাইয়া সেরকমই একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন, যেটা আমাদের কমিউনিটির জন্য খুবই দরকার। আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ নিকি। এখন আমি যেটুকু জানতে পেরেছি, বা আমি যতটুকু আপনার মাধ্যমে আমরা যে এক্সপিরিয়েন্সটা গেইন করছি, সেটা হচ্ছে যে সুরাইয়া, দিস ইজ
এই যে অভিবাসন মামলাটা এই যে বিলম্বিত এবং নিজস্ব একটা সত্তা বা নিজের যে একটা ঐচ্ছিক ডিসিশনের ব্যাপারটা এখানে সিদ্ধান্ত হাউ ইট ওয়ার্কস মানে আমি এটা কত দ্রুত হয় হোয়াট ইজ দ্য টাইম ফ্রেম দর্শক অবশ্যই এগুলো জানতে চাবে এবং যদি কোনো অ্যাটর্নির সহায়তার প্রয়োজন হয় ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট সব মেনি থিংস আর ইনভলভ আমি যতটুকু অনেক কিছু এটার সঙ্গে জড়িত তো আপনি যদি একটু বিস্তারিত দর্শকদের বলতেন যে হাউ ইট ওয়ার্কস অ্যান্ড দেন উই উইল গো ওয়ান বাই ওয়ান স্লাইড লেটার অন Sure. Yeah. So every case is different. So that we're talking about different kinds of cases here that can be taken into federal court. So it really depends on the type of case we're talking about. But generally speaking, if we're talking about a denial action on a denial, you have 30 days is the general deadline. So. But other than that, it really depends on why we're filing the case in federal court. But generally, 30 days is a good. General rule. ওকে নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছি জি জি অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আজকের বিষয়টা হচ্ছে যে কোনো ধরনের কেস যদি আপনাদের কাছে কোনো ডিনায়াল নোটিশ আছে যে আপনাদের কেসটা ওরা রিজেক্ট করে দিচ্ছে তখন সেই ক্ষেত্রে কিভাবে আপনি এটাকে ফেডারেল কোর্টে নিয়ে যাবেন এবং এই জিনিসটা আপনার কাছে চিঠি আসার 30 দিনের মধ্যেই ফেডারেল কোর্টে কিভাবে আপনি নিয়ে যাবেন সেই বিষয়টা নিয়েই আজকে অ্যাটর্নি সুরাইয়া কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ ফেডারেল কোর্টে কেন যাবে আপনার কেস জি ওকে আমি নিখির কথার উপরে ভিত্তি করে একটা কথা বলছি সেটা হচ্ছে যে ফেডারেল কোর্ট আমরা সাধারণত এগুলোতে অনেকগুলো এই ইমিগ্রেশনের টার্ম আছে লিগ্যাল টার্মস হুইচ আওয়ার পাবলিক জেনারেল পাবলিক দে ডোন্ট নো দে ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া টু বি অনেস্ট সো এই যে এটাকে আমরা আপনাদের ভাষায় বলি আমরা ম্যান্ডামাস রাইট মোশন হোয়াট এভার ইট ইজ তো এইটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন দর্শকদের উদ্দেশ্যে প্লিজ Sure. So a mandamus means you're asking the court to mandate to order somebody to do something. In this case, it's usually immigration, USCIS, NVC, Department of State, whatever it is. You're asking the court to mandate, to order them to do something. So that's what a mandamus is for. When we're talking about review, you're asking the court to review a decision. Maybe the decision was already made. Obviously, if you're in court, it was not made in your favor. So for whatever reason, you're asking the court to review the decision. And then, of course, we have de novo, which means, which we'll get to later, which means that you're asking the court to review the decision with a fresh plate. So not looking at how the prior decision was reached, but reaching their own decision based on the record. ওকে ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া আমরা কি এখন কি স্লাইডের দিকে যেতে পারি ওকে সো আমরা এখন প্রথম স্লাইডটিতে যাচ্ছি স্লাইডটা একটু ডিসপ্লে করা হবে আমাদের স্ক্রিনে আপনারা দেখবেন লেখা আছে এখানে স্লাইড নাম্বার 1 টাইপস অফ কেসেস ইন ফেডারেল কোর্ট unreasonably delayed government action and then some arbitrary decision review of US citizens denial right yeah so go ahead আপনি এটা স্লাইড নাম্বার 1 please sure so if I could group together the main types of cases that we file in federal court those would be the 3 types of cases that we file so let's go one by one and we'll talk about each one in more detail so unreasonably delayed government action so that happens in cases where it could be any kind of action which is delayed and it could be on anything it could be on a decision on I-45 green card application, I-130 petition. It could be any kind of application which requires a decision. And it's been delayed. So what is unreasonable? Not just delayed, unreasonably delayed. So if you filed a green card application 3 months ago, that is not a reasonable delay. That might be a delay for you, for your personal circumstances, but that is not, in the big scheme of things, an unreasonable delay. Generally speaking, we're talking 2 years, 2.5 years. Your case is pending for longer than that. Then you can consider whether you should go to court to ask the court to order immigration, whoever it is, USCIS, NVC sometimes, you're asking the court
to order them to make a decision. So that's the first group of cases. The second group of cases that we file, some arbitrary decisions, because I say some because this is a very it's even a more rare category. It's based on the facts of the case. Every case is different, but this is a more rare category. And then finally, the third group of cases that we have in federal court is a review of a citizenship denial. So we'll talk about that more later on, but those are the three main types of cases that we file in federal court. ধন্যবাদ আপনাকে অ্যাটর্নি সুরাইয়া সেটা যেটা আমার দৃষ্টিতে যেটা লাগলো রিভিউ অফ সিটিজেনশিপ ওয়ান অফ দ্য ক্লজ ওভার হিয়ার রিভিউ অফ ইউএস সিটিজেনশিপ ডিনায়াল that means what a person who has gone through the interview and he has been given a denial, right? Yes. So usually what are the terms, within how many months or how many days he can re-appeal for re-interview or something like that? Yes, so we're going to talk about that later on, and we have a slide for that specifically, but yes, it's once they have completed the process with USCIS, they've exhausted all of their options with USCIS, then the last step is to file in federal court. Nikki, একটু সংক্ষিপ্ত আকারে যদি আপনি একটু এটা তুলে ধরতেন ভালো হতো ক্লজগুলো নিয়ে, কারণ আপনারা দুজনেই আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড লুক আফটার করেন and she is doing the other side, so you guys are handling every day, you guys are going through, আপনারা এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনারা ফেস করছেন এবং আমাদের দর্শকদের সুবিধার্থে মানে আমাদের অগণিত দর্শক যারা এইগুলোর ভোগান্তিতে আছেন তাদের উদ্দেশ্যে আসলে আমরা এই যে আমরা আয়োজনগুলো করি তাদের জন্য হেল্প হয়, গাইডলাইনটা যেন ঠিক মতো পান, মিসগাইডেড যেন না হন, সেই জন্য আপনাকে বলছি যে আপনি একটু যদি সুন্দর করে বুঝিয়ে বলতেন বাংলাতে তাহলে ওনাদের সুবিধা হতো। তো অ্যাটর্নি সুরাইয়া বলছেন যে ফেডারেল কোর্টে কখন জিনিসটা যায়, যেমন ধরেন আমরা যে সমস্ত আপনারা সাধারণ মানুষ আমরা যখন ইমিগ্রেশনে কাজ করি সেটা কিন্তু কোর্টে না, সেটা ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন অফিসে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা কোর্টে কখন যাচ্ছে। অ্যাটর্নি সুরাইয়া প্রথমে একটা শব্দ ইউজ করেছিলেন ম্যান্ডেমাস, মানে ম্যান্ডেট করছি, ম্যান্ডেট বাংলাটা অনেক সময় মানে অনেকটা বাধ্য করছি যে অ্যাজ এ লয়ার আপনারা আমাদের কাছে আসছেন কারণ আপনার একটা কেস হয়তো আনরিজনেবলি ডিলেড, তার মানে হচ্ছে অনাবশ্যক কারণবশত এটা অনেক দেরি হয়ে যাচ্ছে। মনে করেন আপনি আপনার ওয়াইফের জন্য অথবা হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য, এইটা সাধারণত হতে 2 থেকে 2.5 বছর সময় লাগে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এইটা যদি মনে করেন 2.5 বছর পার হয়ে 3 বছর পার হয়ে 3.5-এর দিকে চলে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে আনরিজনেবলি, অনেক কোনো কারণ ছাড়াই এত দেরি হচ্ছে। কেন হচ্ছে সেইটা যাচাই করার জন্যই আপনারা আমাদের কাছে আসবেন, ম্যান্ডেট করবেন যে কোর্টের কাছে চলে যাবে ইমিগ্রেশন অফিস থেকে, এটা কোর্টে আমরা রিকোয়েস্ট করব এটাকে একটু যাচাই বাছাই যে করতে যে কেন এত দেরি হচ্ছে। তাহলে অনাবশ্যক কারণে যদি আপনার কেস বিলম্বিত হয় এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওরা একটা ধরেন ডিসিশন দিয়ে দিল যে না তোমার গ্রিন কার্ড তোমার ডিনাইড হবে না, সেইটা কেন হলো সেইটার জন্য আপনি ফেডারেল কোর্টে যাবেন। আরেকটা 3 নম্বর হচ্ছে রিভিউ অফ ইউএস সিটিজেনশিপ ডিনায়াল, আপনার সিটিজেনশিপের আপনি পরীক্ষা দিয়ে আসছেন কিন্তু আপনাকে ডিনাই করে দিল, তো কেন ডিনাই হলো সেগুলোর জন্য এই যে 3টা কারণ অ্যাটর্নি সুরাইয়া বললেন এগুলার জন্য আপনাকে ফেডারেল কোর্টে যেতে হবে এবং এটা ডিসিশনের 30 দিনের মধ্যেই আপনাকে এটা করতে হবে। ম্যান্ডেট করবে একজন লয়ার কোর্টকে যে প্লিজ দেখো কেন এখানে
দেরি হচ্ছে অথবা এটা ডিনাই হলো, অথবা প্রথম থেকে শুরু করে রিভিউ করো। যেটা ডিনাই হয়ে গেছে সেখান থেকে না করে প্রথম থেকে উনি সুন্দর একটা কথা বলেছেন, ক্লিন স্লেট, মানে একদম নতুন ভাবে, নতুন কাগজ, নতুন স্লেট থেকে শুরু করা বিষয়টা। কেন এটা দেরি হচ্ছে, কেন এটা ডিনাই হচ্ছে, এটাই হচ্ছে ফেডারেল কোর্টে ম্যান্ডেট করা। খুব সুন্দর, ধন্যবাদ নিকি আপনাকে সুন্দরভাবে এটাকে তুলে ধরার জন্য। সুরাইয়া, মিনওয়াইল আমাদের দুজন দর্শক অন কিউতে আছেন, তাদের প্রশ্নগুলো শুনে নিই, ওনারা কি জানতে চাচ্ছেন। দর্শক কি আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করছি। তাদের ডকুমেন্টারি কোয়ালিফিকেশন সেপ্টেম্বর 23। জি, এখানে স্টিল আমি ওয়েট করতেছি ইন্টারভিউর জন্য। হাউ মানে ওদের তো এখনো প্রসেসিং এ লাগবে ইন্টারভিউ, অ্যাপ্রক্সিমেটলি টাইম যদি একটু জানাতেন। ওকে, so you got the point, right? Yes. So how long it's gonna take? September 23 he got the So only the government knows. So, you know, a lot of our clients are getting their interviews, consular interviews, but a lot of them are also in a backlog. So, and they're getting the email, we're reviewing every 60 days, et cetera, et cetera. So only the government knows. But what are your options as an applicant once it becomes unreasonable, September 2023? It's not unreasonable yet, but once it becomes unreasonable delay, then you can consider filing the mandamus. ভাই, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি বুঝতে পেরেছেন। উনি বলেছেন যে এটা এখনো সময় আছে, কোনো সমস্যা নাই, আর যদি বেশি দেরি হয়ে যায় তখন আপনি একজন লয়ারের সঙ্গে পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলে আপনারা ফেডারেল কোর্টে যেতে পারবেন এটা প্রসেস করার জন্য। এটাকে ফোর্স করা বলে, যেটা একটু আগে আমাদের নিকি রিয়াদ বলছিলেন এর ব্যাপারে। কারণ এখানে অনেকেই কল করা হচ্ছে ইন্টারভিউর জন্য, আবার অনেকেই ব্যাকলগে পড়ে যাচ্ছেন। সো ডিপেন্ড করে অফিসার টু অফিসার, তাও হইতে পারে, আমি জানি না, বাট আপনি এটা নজরে রাখবেন এবং যোগাযোগে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম ইমরান, আমি বলছি ওজন পার্ক থেকে। ওজন পার্ক। জি ইমরান ভাই বলেন। অলমোস্ট সেম কোশ্চেন ছিল আর কি। আচ্ছা। যে আমি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করছি গত ডিসেম্বর 2023 15 তারিখে আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়। আচ্ছা, মানে এখন পর্যন্ত ইন্টারভিউ স্লট মানে হয়তো এনবিসি পাচ্ছে না, এটা কি কোনো সময় আসতে পারে? সেম প্রশ্ন অ্যাকচুয়ালি। আচ্ছা, ওই যে উত্তরটা তো আপনি পেয়ে গেছেন আশা করি। সেম থিং অ্যাপ্লাইজ টু ইউ অলসো। আপনাকে বেলাও তাই হবে। যদি আপনার বেশি দেরি, আপনাদের 29 সেপ্টেম্বর, আপনাদের ডিসেম্বর, তার মানে কি এখনও সময় আছে। তো আশা করি আপনারা এর ভিতরে হয়ে যাবে। না হলে অবশ্যই আপনি আপনার কাগজপত্র নিয়ে যে কোনো একজন লয়ারের সঙ্গে আলাপ করতে পরামর্শ নিতে পারেন। আপনারা যাকে ক্রেডিবল লয়ার আছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা শুনেছি যে ঢাকাতে ইউএস এমবেসিতে অনেকগুলো তাড়াতাড়ি হচ্ছে, অনেকগুলো ব্যাকলগে পড়ে যাচ্ছে। সো ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, আমরা যতটুকু জানি এটা তো গভর্নমেন্টের ব্যাপার, এখানে আমাদের ব্যক্তিগত কোনো কিছু না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আমার শ্রদ্ধেয় অ্যাটর্নি এবং যিনি আছেন আমাদের নিকি রিয়াদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এটা আসলে ওনারাই বলতে পারবেন, যেটা উনি বললেন একটু আগে, যে দর্শক আপনারা ধৈর্য ধরবেন, কারণ এটা অনেক কিছুই হচ্ছে এখন। তা আস্তে আস্তে ইমিগ্রেশন আপগ্রেডও হচ্ছে, এটা সুখবর। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে নজরদারি রাখতে হবে এবং সবসময় ইমেল চেক করবেন, সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করবেন, নক করার চেষ্টা করবেন। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। কে আছেন পরবর্তী কলার, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম। প্রশ্ন বলেন। আমি কাফিল আহমেদ বলছিলাম। জি। আমার ভাই, উনি গ্রিন কার্ড হোল্ডার। জি। উনি ইউএসএ তে আছেন। আর একজন মহিলা, উনি ডিভোর্সি, আমার বড় ভাই ডিভোর্সি। উনি এখন বিয়ে করছেন একটা মেয়েকে, মেয়েটাও ইউএসএ। তো উনি গ্রিন কার্ড হোল্ডার যদি বিয়ে করেন তাহলে কতদিনের মধ্যে আমার বৌদি উনি গ্রিন কার্ডটা পেতে পারেন? কত সময় লাগতে পারে? ইউএস সিটিজেন কে? হ্যাঁ, ইউএসএ, দুজনেই ইউএসএ তে আছেন। আচ্ছা। কিন্তু মেয়ে ছেলেটা কোনো স্ট্যাটাস নাই। ওকে, আমি বুঝতে পারছি ভাইয়া, একটু ধৈর্য ধরুন। Attorney Suryia, his brother probably, so he got a green card because he's divorced. So he is going to marry a girl here in USA. She lives over here. So if he applies get married and he applies through green card, how long it's going to take for him
to get the legalization for his sister-in-law. আমি Okay. ওনার ভাবির জন্য Yeah. the would be ভাবি আগামীতে যাব, ওনার ভাবি কতদিন সময় লাগতে পারে এটার জন্য? Okay, so I mean, the short answer is approximately 1 year, but this fact pattern raises a lot of issues. Number one, is your bhabhi in status? Number two, how did your brother get his green card? If he got it through marriage, through his previous marriage, then there's some time limitations that he has. Number three, is your brother eligible to get U.S. citizenship? So there's a lot of follow-up questions I have. Okay, I got you. Yeah. Nikki, কথাগুলো আপনি একটু বলেন যে ক্রাইটেরিয়াগুলো আছে। যে কোশ্চেনটা করেছেন আসলে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে কয়েকটা প্রশ্ন আমাদের চলে আসবে। এক নম্বর, আপনার ভাই কিভাবে গ্রিন কার্ড পেয়েছেন, এটা যদি উনি ম্যারেজের থ্রুতে পেয়ে থাকেন তাহলে সেখানে একটা টাইম ফ্রেমের বিষয় চলে আসে, কতদিন আগে সেপারেশন ডিভোর্স হয়েছে সেটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার উনি বলেছেন যে আপনার যে বৌদি হতে যাচ্ছেন উনি আমেরিকায় কিভাবে এসেছেন, কারণ এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটা বিষয় চলে আসে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে 1 বছরের মধ্যে হয়ে যায়। ধন্যবাদ নিকি। আশা করি আমাদের আর কোনো দর্শক এই মুহূর্তে ওয়েটিংয়ে নাই। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। স্লাইড নাম্বার 2 এখানে দেওয়া আছে, স্লাইড নাম্বার 2-তে দেওয়া আছে unreasonably delayed government action. Yes. So which means delayed must be unreasonable and also request to court to compel government action does not always lead to approval. Yes. So এই সম্বন্ধে আপনার কি? Yes, so I spoke about this a little bit earlier. So the delay must be unreasonable. That is what is key, because when you're filing a case in federal court, what you're telling the court is, I have a reason why my case should jump ahead in line in front of everyone else who's waiting just like me. I deserve some special attention. So if your case has only been pending for 1 year and everyone's been waiting longer than that, and how do you know that? What's the normal processing time? USCIS publishes their regular processing times on their website. So if you Google USCIS processing times, you can see what those numbers are. My personal opinion is that those numbers are inflated, the time is inflated, but that's neither here nor there. The key is the delay must be unreasonable. We've had cases where the green card was pending for 25 years. 25 years, oh my God. Yes. There's unfortunate situations like that. We're not saying that you have to wait 25 years for your green card, but just to set the standard, maybe 5 years that you've been waiting, that your I-485 green card has been pending for 5 years. Maybe your citizenship application, you did your interview 5 years ago and you still don't have a decision. Maybe you did your asylum interview 5 years ago and you still don't have a decision. So the key is the delay must be unreasonable. Okay, I got your point. The thing is that in this, according to slide to what I understood, or what everybody will understand, that the delayed must be reasonable. Unreasonable. Unreasonable to go process beyond that one, right? Yes. So নিকি, এটাও একটা সেন্সিটিভ ব্যাপার, আপনি একটু শর্ট করে যদি বলেন প্লিজ। অ্যাটর্নি সুরাইয়া এই জিনিসটার উপরে খুব গুরুত্ব দিচ্ছেন যে আপনি কখন আপনার কেসটা কোর্টে নিতে পারবেন, যখন আপনার ডিলেটা, আপনার কেসের রেজাল্ট আসছে না, ডিলেটা আনরিজনেবল, মানে কারণ ছাড়াই দীর্ঘায়িত। মনে করেন আপনার গ্রিন কার্ড 2 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু আপনার 3-4 বছরে পড়ে গেছে, এখন 5 বছরে যাচ্ছে, মানে ধৈর্যের বাদ শেষ, সোজা কথা। হ্যাঁ, তখন আপনি এটাকে কোর্টে নিবেন। কারণ অনেক সময় উনি একটা উদাহরণ দিলেন যে এমনও কেস উনি পেয়েছেন যে 25 বছর লেগে যাচ্ছে গ্রিন কার্ড পেতে। ও মাই, এটা তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড, টু বি অনেস্ট। একদম অনাবশ্যক ডিলে। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটার কথা বলছেন না, উনি বলছেন যে মনে করেন গ্রিন কার্ড পেতে আপনার 4 বছর হয়ে গেছে,
পাচ্ছেন না রেজাল্ট, 5 বছর হয়ে যাচ্ছে। তারপর আরেকটা কথা উনি বলেছেন যে অ্যাসাইলামের ইন্টারভিউ দিয়েছেন, রেজাল্ট আসছে না। তারপর সিটিজেনশিপের ইন্টারভিউ দিয়েছেন, ডিসিশন আসছে না, 2 বছর হয়ে যাচ্ছে, 3 বছর। তখন আপনি গিয়ে এটা আপনার ফেডারেল কোর্টে আপনি ম্যান্ডেমাস ল স্যুট করতে পারেন। এটাই হচ্ছে মেইন বিষয়। আর আরেকটা জিনিস উনি যে বারবার বলছেন যে মনে করেন যে আপনার 1 বছর আগে আপনার কোয়ালিফাইড হয়ে গেছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, এক্ষেত্রে উনি বললেন এটা দেখতে হবে সমসাময়িক আরেকজনও একই সময়ে অপেক্ষা করছে কিনা। আসল কথা একটু করোনার কারণে এটা কিন্তু অনেক পিছিয়ে গেছে, সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আর সমসাময়িক অন্যরাও এত দীর্ঘায়িত সময় অপেক্ষা করছে কিনা, তারাও যদি সেই পরিমাণ অপেক্ষা করেন তার মানে আপনি এখনো রিজনেবলের ডিলের মধ্যে আছেন, এখনো আনরিজনেবল হয়নি। সেই জন্য খুব বেশি যদি দেরি হয়ে যায় তখনই আপনি কেসটা কোর্টে নিতে পারবেন। ধন্যবাদ ধন্যবাদ সুরাইয়া এবং নিকি। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে এসে আমাদের কাছে আরও 2টো স্লাইড আছে, আমরা বিস্তারিত আলাপ করব। আশা করি আপনারা খুব এনজয় করছেন আজকের প্রোগ্রামটি এবং অনেক ফোন কল আসছে, আমরা ফোন কলগুলোও নিয়ে নিব বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে ফিরে আসলাম। অ্যাটর্নি সুরাইয়া, উই হ্যাভ two people on the queue on the questions. কোয়েশ্চেনগুলো নিয়ে নিই, দেন উই গো টু দ্য স্লাইড। দর্শক, আমাদের সঙ্গে কে আছেন নাম বলে প্রশ্ন করুন। জি রানা ভাই, আসসালামু আলাইকুম। আমি জামান ভাই। রানা ভাই না, আজকে আমি জামান ভাই। জি সরি আমি আহমদ আপনাকে কোশ্চেন করেছিলাম। আমার ভাই বিয়ে করছেন, উনি গ্রিন কার্ড হোল্ডার। তো আপনারা জিজ্ঞেস করছিলেন কি উনি কিভাবে এসছেন। উনি এসছেন ইমিগ্রেন্ট হয়ে, আমার ভাই। আর যাকে উনি বিয়ে করতে চাইছেন তিনি এসেছিলেন এই দেশের মধ্যে ভিজিট ভিসাতে, টুরিস্ট ভিসা B2। ওকে, আমরা বুঝতে পেরেছি। সো দ্যাট কোয়েশ্চেন ইজ ক্লিয়ার। নিকি আপা, নিকি আপনি যে কথাগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, তো হিজ ব্রাদার কেম থ্রু লিগাল ইমিগ্রেশন অ্যান্ড হিজ উড বি সিস্টার ইন ল, she came through B1, B2 visa, tourist visa probably. Yeah. So the issues that are raised are when you are doing a green card application based on marriage to a green card holder, the beneficiary must be in status. So if your future sister-in-law has overstayed her visa, that will be an issue. So that can be resolved by either your brother becoming a U.S. citizen, or she would have to do the 601A waiver. So that's one issue. And so that's something that's something they need to work out. Yes, and then also there's a priority date associated with marriage to a green card holder. For a long time it was current, and you could file it what's called concurrently. You could file the I-45 and the I-130 concurrently, but in the recent months, the priority date has regressed. So that means you have to file step 1 first, once that priority date is current, which it should happen soon because it's not too far behind, but it is a few months. Then you can file the 485, and then during that meantime, your future sister-in-law, will have to stay in status. So it can become complicated. It is a little bit of a game to make sure you do all the right steps at the right time. So if your brother cannot become a citizen at this time, I would highly recommend they speak to an attorney, because one misstep in this case might be very problematic for your future sister-in-law. ধন্যবাদ। আশা করি আপনি দর্শক উত্তর পেয়েছেন। আপনার ভাই সিটিজেন হওয়াটা গুরুত্বপূর্ণ বলছে উনি। সিটিজেন হলে অনেক কিছু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আর দ্বিতীয় কথা, যদি না হন আপনি লয়ারের শরণাপন্ন হতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের সিস্টার, আপনার যে হবু ভাবি, উনি যদি ওভারস্টে করে ফেলেন এখানে, তো ওনার স্ট্যাটাসটাকে জাস্টিফাই করতে হবে, ওয়েভার নিতে হবে, কতগুলো প্রসিজিওরস আছে যেগুলা উনি মেনশন করলেন। এটা আপনি যখন লয়ারের সঙ্গে বসবেন, তারা সব কিছু আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। আশা করি সম্ভাবনা অনেক বেশি
কোনো প্রবলেম হবে না আশা করি। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম জামান ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আমি রনি বলছি ব্রঙ্কস থেকে। রনি ভাই কেমন আছেন? তো আমার দুটো কোশ্চেন আছে, একটু কষ্ট করে যদি একটু আমাকে বলতেন। একটা আগে প্রথমটা যেটা প্রায়োরিটি ওটা আগে বলেন, আমাদের সময় খুব স্বল্পতা, তারপর চেষ্টা করবো। আপনি যেটা প্রায়োরিটি ওটা আগে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমটি হচ্ছে আমরা 15-তে আপনার আমেরিকা আসছি, ওই B1 B2-তে। তো আমাদের এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ হয় নাই, এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ ডেট পাইনি আমরা। কিসের ইন্টারভিউ, কিসে অ্যাপ্লাই করেছেন আপনারা? B1 B2, হ্যাঁ, ভিজিট বিষয়। আমি এবং আমার বাচ্চা। কিন্তু আপনি কি কেস করেছেন কোনটা, অ্যাসাইলাম? হ্যালো, আপনি কি অ্যাসাইলাম কেস করেছিলেন? হ্যাঁ, অ্যাসাইলাম করেছি। আচ্ছা। অ্যাসাইলাম করেছি, আমাদের কোনো ইন্টারভিউ হয়নি এখন পর্যন্ত। ইন্ডিয়ান টাইমে আমি যেখানে কাজ করি গ্যাস স্টেশনে, তো ওখানে আমার এমপ্লয়ার আমার জন্য ইয়ে করছে, এবং সেটা আমার এই লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি কি এই দেশ থেকে কি আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো কিনা, এটা হচ্ছে আমার একটা কোশ্চেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার 9 বছর অলরেডি হয়ে গেছে, তো 10 বছর হলে পরে আমরা ক্যান্সেলেশন অফ রিমুভালের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, প্লিজ যদি দুইটা প্রশ্ন একটু বলতেন। Suryia, you got it? Yes. So for the answer to your first question, my answer is no. Different attorneys have different answers. My answer is no. And that is because when you're applying for a green card under a employment-based category, those rules require you to be in status. Filing and having a pending asylum application, it gives you authorization to stay in the United States, but that is different from being in status. So my answer is no. You would have to do consular processing, which has its own issues. You would trigger the bar. You would be abandoning your asylum application. So leaving the United States has its own issues. So my answer to your first question, no. To your second question, yes, the 10-year begins when the NTA is issued. So after you have your interview, if it does not get accepted if it's not approved by the asylum office, then you are referred to immigration court, and that is when the NTA is issued. That is when the time is calculated. So as long as you receive your NTA, notice to appear in immigration court, after the 10-year mark, you would be eligible for cancellation. But it's not just the passage of time which is required for cancellation and removal. You of course have to show extreme hardship on a qualifying relative, which would be a spouse or child under 21. Thank you. Nikki, এটা যেহেতু একটু জটিল, আপনি একটু বলা উচিত আমি মনে করি। শর্ট, আমাদের সময়ের স্বল্পতা চলে আসছে। প্রথম কোশ্চেনের উত্তর অ্যাটর্নি সুরাইয়া সরাসরি না করে দিয়েছেন, কারণ আপনার এমপ্লয়ার বেস যে ক্যাটাগরি, সেখানে আপনার প্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে এই দেশে ইন স্ট্যাটাস থাকতে হবে। তার মানে আপনার একটা লিগ্যাল স্ট্যাটাস থাকতে হবে। মনে করেন F1 স্টুডেন্ট ভিসায় আছেন, অথবা H1 ভিসায় আছেন, কোনো একটা ভিসায় আছেন, কিন্তু অ্যাসাইলামে যদি থাকেন, এটা কিন্তু কোনো ভিসা স্ট্যাটাসের মধ্যে পড়ে না। এটাকে অ্যাসাইলাম মানে আপনাকে শুধু এই দেশে থাকার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আপনার আসলে কোনো স্ট্যাটাস নাই। সেই জন্য আপনি এইখান থেকে বসে আপনি এমপ্লয়মেন্ট ভিসাটা কমপ্লিট করতে পারবেন না। আর দ্বিতীয় কোশ্চেনটা আসলে একটু ভীষণই জটিল মনে হচ্ছে। আমি উত্তর দেওয়ার আগে অ্যাটর্নি সুরিয়া যদি আরেকটু বলেন, আমি একটু তাহলে ভালো করে উত্তর দিতে পারবো। Sure. So the 10 years starts after he receives his NTA. So as long আচ্ছা, আমি একটা করে লাইন বলি। 10 ইয়ার্স 10 বছর আপনার শুরু হয় যখন থেকে আপনি NTA নোটিস অফ টু অ্যাপিয়ারটা পেয়েছেন। ইয়েস, তারপর অ্যাটর্নি সুরাইয়া। Yes, and then just solely based on the passage of time, you need more than 10 years. You also have to show extreme hardship on a qualifying relative. For cancellation of removal, a qualifying relative is going to be either a spouse, U.S. citizen, or LPR, green card holder, a spouse, parent or child under 21. The child has to be under 21.
আপনাকে এক্সট্রিম হার্ডশিপ দেখাতে হবে, সেটা একমাত্র দেখানো যায় যদি আপনার এলপিআর মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট ওয়াইফ অথবা সিটিজেন ওয়াইফ অথবা হাজবেন্ড অথবা বাবা মার মাইনর চিলড্রেন হিসাবে যদি হন, তাহলে আপনি এক্সট্রিম হার্ডশিপের আন্ডারে আপনি এই 10 বছরের ক্যাটাগরির মধ্যে পড়বেন, না হলে এই 10 বছরের মধ্যে আপনি পড়বেন না। ওকে ওকে, ধন্যবাদ। আশা করি আপনি উত্তর পেয়েছেন। Attorney Suryia, we have another 2 slides, but I can accommodate maybe 1 slide. Okay. So let me place the slide number 3, please. Now here the header reports some arbitrary decisions. Yes. Must show that decision was made in bad faith or contrary to law. Pending, and another one is pending federal class action by Gehi and Associates. Conciliar decisions are very difficult to challenge. So Yes. So very quickly, so generally the rule is the federal court does not have the authority to review a decision by immigration. But under the APA, which is the Administrative Procedures Act, under certain very rare circumstances, the court may be able to review those decisions. And those decisions are those which are made in, which are arbitrary, capricious, or made in bad faith. What does that mean? That means that there was some wrongdoing by the government. Has the government, done wrongdoing? Yes, it has. Sometimes the government does things wrong. So in those cases, it would be appropriate to file a request for a review of the decision by USCIS. So what I want to talk about is the class action that we have that's ongoing. So there is a situation where sometimes a person will come in with a fraudulent passport, which is waivable. There is a waiver for fraud and misrepresentation. And sometimes, that's not being honored by USCIS. So we have a class action going on for those cases where a person has come in with a fraudulent entry. Maybe it was a name substituted passport. Maybe it was different name, different date of birth. But for whatever reason, they don't have that passport on them, so they don't have proof that they entered on this fraudulent passport. So USCIS is not accepting this. So it's a very complicated kind of scenario, which we won't have time to discuss in detail today. But we do have this class. If that fits your facts, you might want to come speak to us about that to join to be a possible member of our class action. Nikki, এটা ছোট, আপনাকে আমি 30 সেকেন্ড দিলাম। আসল কথা, মূল কথা হচ্ছে যে কোনো একটা ডিসিশন যদি ওরা দিয়ে থাকে যেটার আসলে কোনো, আপনি মনে করেন এটার কোনো ভিত্তি নেই অথবা সত্যতা নেই, অথবা অনেক সময় আপনি মনে করেন ওরা ভুল করে এই ডিসিশনটা দিয়েছে, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। ওরা কিন্তু অনেক সময় ভুল ডিসিশন দিয়ে থাকে। এখন ওরা যদি মনে করেন, উনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, কিন্তু সেইগুলোর যদি ওদের কাছে কোনো প্রুফ না থাকে, তাহলে কিন্তু আসলে আপনি এই জিনিসগুলো ডিসিশনটা কোর্টে নিতে পারেন এবং আপনি প্রমাণ করে দিবেন যে তোমরা যেটা বলছো আসলে সেটা ঠিক না, আমার কথা এটাই ঠিক। এবং আপনি যদি সেটা থাকে আপনার ভিত্তি না আমার কথাটা ঠিক, তাহলে কিন্তু ওরা আপনার যেই ডিসিশনটা না হয়ে এসেছিল সেটা হ্যাঁ হয়ে আসতে বাধ্য অনেক সময়। ধন্যবাদ সবাইকে। নিকি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। Attorney Suryia, thank you very much for being with us as usual. আমরা আরও বিস্তারিত আলাপ করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে, আরও বিষয় নিয়ে আসবো এই ইমিগ্রেশন রিলেটেড। সবাইকে অনেক ধন্যবাদ। দূর দূরান্ত যারা আমার সঙ্গে ছিলেন, বহির্বিশ্ব থেকে যারা ছিলেন, তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। আগামী অনুষ্ঠান দেখার জন্য আগে থেকে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে রাখলাম। অবশ্যই আপনারা সময় পেলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন অনলাইনে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।